সবাই আশা করি ভালো আছেন। আপনাদের গত ক্লাসে আমরা কিছু সূত্র দিয়েছিলাম। আপনাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার বইয়ের ষষ্ঠ অধ্যায় আমরা করাবো আর্থিক বিবরণী বিশ্লেষণ, অনুপাত, যেটাকে আমরা সংক্ষেপে অনুপাত বিশ্লেষণ বলি। ঠিক আছে, আসলে চ্যাপ্টারটার মিনিংটা হচ্ছে চ্যাপ্টারটা কেন করা হয় একটু আলোচনা করি, তারপর আমরা অঙ্কে যাব। এই চ্যাপ্টারটা আসলে বেসিক্যালি হচ্ছে আমরা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার পরে ওই ফাইনাল অ্যাকাউন্টটা থেকে আমরা বিশ্লেষণ করে কিছু তথ্য খুব ছোট করে কিছু তথ্য উপস্থাপন করি, যাতে করে একজন ব্যক্তি আমার প্রতিষ্ঠানের সার্বিক অবস্থাটা বুঝে উঠতে পারে। যেমন ধরেন, আমরা তো ক্লাসে যে অঙ্কগুলো করি বা পরীক্ষার জন্য যেগুলো করি খুব ছোট ছোট কিছু চূড়ান্ত হিসাব, কিন্তু একটি প্রতিষ্ঠান, সাপোজ ধরেন একটি ব্যাংক বা একটা বিভিন্ন বড় বড় আর্থিক প্রতিষ্ঠান যারা আছে, ওদের ফাইনাল অ্যাকাউন্টগুলো সাধারণত 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে হয়। ঠিক আছে, এখন একজন বিনিয়োগকারীকে যদি বলা হয় যে আপনি এই ফাইনাল অ্যাকাউন্টটি দেখে আমার কোম্পানির অবস্থা বুঝে নেন, তখন হয় কি অনেক সময় অনেক বিনিয়োগকারী পুরো জিনিসটা পড়ে বুঝে উঠতে পারে না। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি বিশ্লেষণ করি বলি, একটা ক্রিকেট ম্যাচের একটা বিশ্লেষণ করে আমরা যদি বলি, আমরা সংক্ষিপ্তভাবে যখন বলি, 30 ওভার 50 ওভারের একটা খেলা, আমরা সংক্ষেপে কী বলি, অমুক ব্যাটসম্যান এত রান করেছে, অমুক দল এত রান করেছে, এরা এত করেছে, ওরা এত উইকেটে জিতেছে বা এত রানে জিতেছে, সংক্ষিপ্তভাবে জিনিসটা আমরা তুলে ধরলাম। কিন্তু আমি যদি 50 ওভার প্রতিটা বল একটার পর একটা বিশ্লেষণ করতে যাই, হয়তো এই জিনিসটা আপনার পক্ষে বুঝে উঠতে কষ্টকর হয়ে যাবে। যেমন ধরেন, আমি যদি বলি চলতি অনুপাত, ঠিক আছে, একটা এক্সাম্পল, চলতি অনুপাত মানে কি, চলতি সম্পত্তি বা চলতি দায়। তাহলে এই চলতি সম্পত্তির আন্ডারে কী কিছু আছে ওই প্রতিষ্ঠানের, সবগুলো আপনি একসাথে পেয়ে যাচ্ছেন, এবং অ্যান্সারটা কত আসছে 3.8:1। তার মানে এটা বোঝাচ্ছে আপনার 1 টাকা চলতি দায়ের বিপরীতে 3 টাকা 8 পয়সা কী আছে, চলতি সম্পত্তি আছে। তাহলে এটা আপনার বুঝে উঠতে সুবিধা। কিন্তু আপনি যদি এমনি চার্ট থেকে দেখে চলতি সম্পত্তি আর চলতি দায়ের মধ্যে কম্প্যারিজন করতে যান, তখন কিন্তু আপনি এটা গুলিয়ে ফেলতে পারেন, বা বুঝতে একটু ইম্পসিবল না, বাট এটা খুব বুঝতে একটু আপনার জন্য কষ্টকর হবে। এখন একজন বিনিয়োগকারী এত কষ্ট করে বুঝে তো আপনার প্রতিষ্ঠান আর বিনিয়োগ করবে না। তাহলে বিনিয়োগকারীকে সহজতে বোঝানোর জন্য আমরা কী করি, ওই আর্থিক বিবরণী তৈরি করার পরে এই বিশ্লেষণগুলো করে অ্যান্সারটা বের করলাম। তো এখন আমার পুরো ফাইনাল অ্যাকাউন্টটা না দেখলেও একজন বিনিয়োগকারী আমার চলতি অনুপাতটা দেখলে বুঝতে পারবে যে আমার চলতি সম্পত্তির বিপরীতে চলতি দায় কত আছে। এই 1 টাকার বিপরীতে, দ্যাট মিনস 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমার 3 টাকা 8 পয়সা কী আছে, চলতি সম্পত্তি আছে। দ্যাট মিনস আমি যদি আমার চলতি দায় পরিশোধ করার পরও আমার কাছে 2.8 থেকে যাবে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। তাহলে আমাকে পুরো জিনিসটা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন হচ্ছে না, খুব অল্প মাধ্যমেই একজন বিনিয়োগ করে আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বুঝে উঠতে পারবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটাও আমি শিট থেকে করাবো ফার্স্টে, তারপর আস্তে আস্তে আমরা বই থেকে যাব। তো আমি একটা অঙ্ক আজকে করাচ্ছি, ছোট্ট একটা অঙ্ক, এটা আমার শিটের ফার্স্ট অঙ্কটা। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি করাবো, এটা আমি ছবি তুলে পাঠাবো আবার আপনাদেরকে, আপনারা আপাতত বুঝে নেন। ঠিক আছে, তারপর আমি হোমওয়ার্ক দেবো কিছু। যেমন দেখেন কি আছে, মজুত পণ্য আছে 1 লাখ, পাওনাদার আছে 30,000 টাকা, ব্যাংক জমা আছে 10,000 টাকা, দেনাদার আছে কত 80,000 টাকা, প্রদেয় বিল আছে 10,000 টাকা, এরকম করে কিছু আইটেম দেওয়া আছে। এখানের মধ্যে কিছু আপনার কী আছে, সম্পত্তি আছে, কিছু দায় আছে, এবং পাশাপাশি বলছি সারা বছরে বিক্রয়ের পরিমাণ ছিল 7,50,000 টাকা। ঠিক আছে, তো আমাকে রিকোয়ারমেন্টে চেয়েছে চলতি অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত এবং দেনাদার আবর্তন অনুপাত। মনে রাখবেন, পরীক্ষায় আপনার অনেকগুলো অনুপাত আছে না, আমরা সূত্র দিয়েছি, ধরেন 20টা 18টার মতো সূত্র আছে। তো পরীক্ষায় তারা 18টা দেবে না, কিন্তু যে কোনো পরীক্ষায় এই 2টা থেকে একটা আপনি পাবেন, অথবা 2টাই পাবেন, এটা শিওর, একদম 100% শিওর, যে চলতি অনুপাত আর তারল্য অনুপাত থেকে একটা অনুপাত আপনার যে কোনো পরীক্ষায় প্রশ্ন যেভাবেই করুক না কেন অবশ্যই থাকে। ঠিক আছে, এটা খুব কমন একটা অনুপাত আমাদের জন্য। ঠিক আছে, তো আমরা ফার্স্টে আমাদের সূত্রটা কী দিয়েছে, চলতি অনুপাত। তো চলতি অনুপাতের সূত্র কি, চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে আমাদের এই চার্টে চলতি সম্পত্তি কী কী ছিল, চলতি সম্পত্তি ছিল মজুত পণ্য, পাওনাদার আমার জন্য চলতি দায়িতে যাবে, ব্যাংক জমা চলতি সম্পত্তি, দেনাদার চলতি সম্পত্তি, প্রদেয় বিল চলতি দায়, তারপর আছে কি ব্যাংক জমা অতিরিক্ত, এটা আমার জন্য চলতি দায়, আর বিক্রয়তে আমার সম্পত্তি বা দায়ের পর যে পণ্যটা আমার জন্য আয়, এটা এখানে আসবে না। ঠিক আছে, এবার মানগুলো আমরা বসালাম। ফার্স্টের নামগুলো লিখবেন, কী কী চলতি সম্পত্তির আন্ডারে কী কী আছে এগুলো লিখবেন, চলতি দায়ের আন্ডারে কী কী আছে এগুলো লিখবেন। লেখার পর ওই বরাবর যে মানগুলো দেওয়া আছে মানগুলো বসাবেন। বসানোর পরে কত আসছে, আমার চলতি সম্পত্তি আসছে 1,90,000, আর চলতি দায় আসছে কত 50,000। তাহলে আপনি যেটা করবেন, ডিরেক্ট ভাগ করবেন, 1,90,000 ডিভাইডেড বাই 50,000 করবেন, দেখবেন অ্যান্সারটা 3.8 আসছে। তার মানে 3.8:1 লিখবেন, যেটা নিচে কিছু নেই, 1 ধরতে হবে। ঠিক আছে, 3.8:1, তার মানে 1 টাকা চলতি দায়ের বিপরীতে আপনার
3.8 টাকা চলতি সম্পত্তি আছে। তাই প্লিজ আপনার সম্পত্তির পরই চলতি অনুপাতের অবস্থা ভালো। কেন ভালো বললাম? কারণ এগুলো বইতে দেখবেন আমি সূত্র লিখে দিয়েছি, শীটের মধ্যেও লেখা আছে যে চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, কিন্তু আপনার তো 2:1 চেয়ে বেশি আছে, তার মানে আপনার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো। যদি কখনো কোনো অঙ্কে আপনাকে বলে যে মন্তব্য করো, তখন আপনি মন্তব্যটা কী লিখবেন যে ওই অমুক প্রতিষ্ঠানের চলতি অনুপাত অবস্থা সন্তোষজনক বা অতি সন্তোষজনক। যদি 2:1 বেশি আসে তাহলে অতি সন্তোষজনক, আর বরাবর 2:1 আসলে কি বরাবর 2:1 আসলে সন্তোষজনক, আর 2:1 নিচে আসলে অসন্তোষজনক। ঠিক আছে, এবার আসেন তারল্য অনুপাত। তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তারল্য সম্পত্তি ডিভাইডেড বাই তারল্য দায়। তারল্য সম্পত্তির সূত্র কি? তারল্য সম্পত্তি মানে হচ্ছে লেখা আছে দেখবেন চার্টে, তারল্য সম্পত্তির সূত্র হচ্ছে তার আগে একটা কথা বলি, তারল্য অনুপাতে কিন্তু অনেকগুলো নাম আছে, যেমন দ্রুত অনুপাত, তারপরে অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, বিভিন্ন নাম এগুলোকে চিহ্নিত করা হয়। আমি সূত্রের মধ্যে লেখা আছে, একটু দেখে নেবেন। ঠিক আছে, তো আসেন সূত্রটা কি? তারল্য সম্পত্তি ডিভাইডেড বাই তারল্য দায়। ঠিক আছে, তার তারল্য সম্পত্তির সূত্র হচ্ছে চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তো আমাদের এই অঙ্কে যেহেতু অগ্রিম খরচ নেই, তাই সূত্রের মধ্যে আমরা এটা লিখিনি, আমরা শুধু চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য লিখেছি। এরপর আছে তারল্য দায়। তারল্য দায় সূত্র হচ্ছে চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত। এটা নিয়ে একটু কনফিউশন আছে, চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্তটা নিয়ে। অনেক বইতে দেখবেন মাইনাস ব্যাংক জমা অতিরিক্তটা করে, অনেক বইতে করে না। কেন? কারণ এটা নিয়ে যারা হিসাববিদ যারা আছে ওদের মধ্যে এখন একটা কি মতপার্থক্য রয়ে গেছে, যে অনেক বইতে দেখবেন অনেকে মনে করেন না ব্যাংক জমা অতিরিক্তকে আমরা চলতি দায় থেকে বাদ দেওয়ার দরকার নেই, তারল্য দায় হিসেবে বিবেচনা করব। আবার অনেকে বলে না, এটাকে তারল্য দায় হিসেবে বিবেচনা করা যাবে না, এটা বিয়োগ করে দেখাতে হবে। তো কিন্তু মেজরিটি বইতে যেহেতু চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্তটা করেছে, তাই আমরা এটা করেছি। ঠিক আছে, তবে এটা যদি পরীক্ষার হলে আপনি যদি কোনো কারণে নাও দেন মাইনাস ব্যাংক জমা অতিরিক্তটা, তাও কিন্তু আপনি নাম্বার পাবেন, আবার দিলেও নাম্বার পাবেন, কারণ দুইটাই এক একটা বইতে একরকম করে দিয়েছে, তো মানে দুইটাই স্বীকৃত, যে কোনো একটা করা যাবে। ঠিক আছে, কিন্তু আমরা যেটা অ্যাজ ইউজুয়াল মেজরিটি বইতে এটা করেছে, তাই আমরা এইভাবে করলাম। তাহলে মানগুলো বসালাম, কত আসছে? 2.25:1। তাহলে এটার অবস্থাও সন্তোষজনক। কেন? কারণ আমার চার্টে লেখা আছে দেখবেন, তারল্য অনুপাতের হচ্ছে কি, আপনার আদর্শ অনুপাত হচ্ছে 1:1। আচ্ছা, এবার আসেন কার্যকরী মূলধন অনুপাত। এটার সূত্র হচ্ছে চলতি সম্পত্তি মাইনাস চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায় ইন্টু কিছু হবে না, জাস্ট ইস্টু হবে। তো এখন দেখেন চলতি সম্পত্তি আপনি এখানে বের করেছেন 1,90,000, চলতি দায় বের করেছেন 50,000। তাহলে এখানে আর এগুলো লেখার দরকার নেই, ডিরেক্ট আপনি কী করবেন, মানগুলো বসিয়ে দেবেন। যেহেতু আপনি ক নাম্বার এগুলো দেখিয়েছেন, সেজন্য এখানে আর ওই ডিটেলসটা লেখার দরকার নেই, জাস্ট মানগুলো বসাবেন। ঠিক আছে, তাহলে কার্যকরী মূলধন অনুপাত গেল। এবার আসেন মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্র দুইটা আছে, একটা হচ্ছে বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ, আরেকটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তবে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ এই সূত্রটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু যখন অঙ্কের মধ্যে আপনি বিক্রিত পণ্য ব্যয় দেওয়া থাকবে না এবং বের করার কোনো কৌশল আপনার থাকবে না, মানে আপনি বের করার কোনো স্কোপ আপনার কাছে থাকবে না, তখন আপনাকে বিক্রয় দিয়ে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ কিন্তু যদি কোনো একটা অঙ্কের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র থাকে বা স্কোপ থাকে, কিন্তু আপনি বের না করে যে ডিরেক্ট বিক্রয় দিয়ে করার আনসারটা কিন্তু ভুল হবে স্যার। আপনাকে অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে করতে হবে, কিন্তু আমাদের এই অঙ্কে শুধু বিক্রয় দিয়েছে এখানে, কারণ আমরা জানি মোট লাভ থাকতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে ক্রয় থাকতে হবে, এখানে কিছুই সেরকম দেয়নি। তো যেহেতু কিছু দেয়নি, আমরা সূত্র এটাই প্রয়োগ করব, বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ। আর গড় মজুদ মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। অর্থাৎ কোনো অঙ্কে যদি দুইটা মজুদ পণ্য থাকে, সেই দুইটা মজুদ পণ্য যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু আমাদের এই অঙ্কে মজুদ পণ্য একটাই আছে, তাহলে ওইটাকে আমরা গড় মজুদ ধরে নিতে হবে। তাহলে 7,50,000 ডিভাইডেড বাই 1 লাখ, তাহলে কত আসছে? 7.5 বার। এখানে ইস্টু করিনি কেন? মনে রাখবেন আবর্তন যেগুলো থাকবে সেগুলোতে আনসার আসবে বার, যেগুলোতে আবর্তন থাকবে সেগুলোতে আনসার আসবে বার, আর যেগুলোতে অনুপাত থাকবে, ঠিক আছে, সেগুলোতে আনসার আসবে 1:1। ঠিক আছে, আচ্ছা এবার আসেন দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার যোগ প্রাপ্য বিল। এখানেও সেম, গড় দেনাদার মানে হচ্ছে দুটি দেনাদার থাকলে দুটি দেনাদারকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, প্রাপ্য বিল থাকলে দুইটা প্রাপ্য বিলকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমাদের এই অঙ্কে তো আনফর্চুনেটলি প্রাপ্য বিল টোটালি নাই এবং দেনাদারও আছে কয়টা? একটাই, তাহলে সেটাকে আমরা গড় দেনাদার ধরে নিচ্ছি। এবার আসে নিট ধারে বিক্রয়। নিট ধারে বিক্রয় জিনিসটা কোনো অঙ্কের মধ্যে যদি আপনার নিট ধারে বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে,
কিন্তু যেহেতু আপনাদের এই অঙ্কে কোনো বিক্রয় ফেরত দেওয়া নেই এবং নিট বিক্রয় বের করার আর কোনো ক্লু এখানে দেয়নি, তাহলে যে বিক্রয়টা দেওয়া আছে ওইটাকে আমরা কী করছি, নিট ধারে বিক্রয় বিবেচনা করে নিচ্ছি। তাহলে আনসারটা কত আসছে, 9.38 বার। ঠিক আছে, তাহলে আপনাদের 5টা অনুপাত শিখালাম। এই 5টা অনুপাত আসলে বেসিক্যালি অনুপাতের সূত্র আমি আপনাদেরকে 18টা বা 19টা দিয়েছি, কিন্তু ঘুরে ফিরে দেখবেন প্রায় অঙ্কের মধ্যে 8-10টা আছে, এগুলোই আর বেশি আসে। এবং এই 5টা একদম কমন, এই 5টা থেকে আপনি মিনিমাম 2টা বা 3টা পরীক্ষায় পেয়ে যাবেনই, একদম চোখ বন্ধ করে বলতে পারেন এটা। ঠিক আছে, কারণ সাধারণত পরীক্ষায় যেটা দেয়, আপনাকে হয়তো একটা ইনফরমেশান দেবে, সেখান থেকে 5টা সর্বোচ্চ অনুপাত করতে বলবে, সেই 5টা অনুপাতের অ্যান্সারগুলো থেকে আপনাকে অঙ্কটা বের করতে হবে আর কি। ঠিক আছে, তো দেখা যায় 5টার মধ্যে 4টায় কী হয়, এই কমনগুলো থেকে চলে আসে, একটা একটু হয়তো একটু ব্যতিক্রম দিতে পারে, যেটা আপনাকে একটু ক্যালকুলেশন করে বের করতে হয়। এটা দেখাবো আমরা আস্তে আস্তে, পরের অঙ্কগুলোতে দেখাবো কঠিন অঙ্ক, কারণ এত ইজিভাবে তো হয়তো পরীক্ষা নাও দিতে পারে, একটু কঠিন তো করতেই পারে। ঠিক আছে, তো আজকে আপনার আপাতত একটু ক্লাস রাখলাম আমি, আর কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো আমি ছবি তুলে পাঠাচ্ছি, অঙ্কগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। তো যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আপনারা গ্রুপে জানাবেন, পোস্ট করবেন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।